এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা এই ক্লাসে সংখ্যা পদ্ধতির বেসিকটাকে ডেভেলপ করব। দেখো, সংখ্যা পদ্ধতির বেসিকটা যদি তুমি স্ট্রং করতে পারো তাহলে সংখ্যা পদ্ধতির পরবর্তী যে জার্নি ওইটা কিন্তু একেবারেই তোমার কাছে সহজ হয়ে যাবে। যারা এইচএসসি 28 ব্যাচ বা এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থী আছো, প্রত্যেকের এই ক্লাসটি A to Z দেখা উচিত। দেখো, সংখ্যা পদ্ধতির বেসিক সম্পর্কে আমরা আলোচনা করতে যে প্রথমেই সংখ্যা পদ্ধতির পরিচয়টা জানবো। সংখ্যা পদ্ধতি কি? দেখো, আমরা যখন বিভিন্ন ধরনের সংখ্যাগুলো লিখি, যেমন উদাহরণস্বরূপ আমি 70 একটা সংখ্যা লিখতেছি। এইটা একটা সংখ্যা, তোমরা প্রত্যেকেই জানো, যেহেতু ক্লাস 10 পর্যন্ত পড়ে আসছো, এইটা প্রত্যেকেই জানো যে এটা একটা সংখ্যা, যেই সংখ্যাটা হলো 70। এই সংখ্যার ভিতরে দুইটা ডিজিট আছে, একটা হলো 0 আর একটা হলো 7। এই ডিজিট এর বাংলা হলো অঙ্ক। তার মানে এই 7 এবং 0 এই দুইটি ডিজিট বা অঙ্কের সমন্বয়ে এই 70 সংখ্যাটি গঠিত হয়েছে। তো আমরা সংখ্যা চিনি। এখন এই যে সংখ্যা লিখলাম, যে 7 তারপরে 0 দিলাম, 70 হয়ে গেল, মানে সংখ্যা প্রকাশের তো একটা পদ্ধতি আছে, তাই না? তো আমরা ঠিক সংখ্যা পদ্ধতিটাকে এভাবে বলতে পারি যে বিভিন্ন প্রকার সাংকেতিক চিহ্ন, ডিজিট বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা গণনা করা, লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতির পরিচয়টা আমরা ঠিক এভাবে দিতে পারি। সংখ্যা পদ্ধতির পরিচয়টা দেওয়ার পরে আমাদের জানতে হবে যে সংখ্যা পদ্ধতি প্রধানত কয় ধরনের। সংখ্যা পদ্ধতি প্রধানত দুই ধরনের, একটা হলো নন পজিশনাল আর একটা হলো পজিশনাল। দেখো, নন পজিশনাল, তোমরা বুঝতে পারতেছো যে পজিশন, ইংরেজি পজিশন শব্দের বাংলা অর্থ কিন্তু অবস্থান। তার মানে নন পজিশনাল মানে অস্থানিক, অবস্থানগত নয়, আর পজিশনাল মানে স্থানিক, অবস্থানগত। তো আমরা প্রথমে নন পজিশনালটা একটু শিখে আসি। নন পজিশনাল মানে অস্থানিক। সেটা কেমন? যে সকল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তাদের অবস্থানের উপর নির্ভর করে না, ওই সকল সংখ্যা পদ্ধতিকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। উদাহরণস্বরূপ দেখো, আমি এখানে 4টা উদাহরণ দিয়ে রাখছি: মেয়ান, রোমান, হায়ারোগ্লিফিক্স এবং ট্যালি। তোমরা এই 4টার নাম খুব ভালোভাবে মুখস্থ করে রাখবা। নন পজিশনালের যখন উদাহরণ দিতে বলবে এই 4টার কোন একটা নাম বলে দিবা। আমি এখান থেকে রোমান সংখ্যাটা নিচ্ছি। দেখো, তোমরা প্রত্যেকেই রোমান সংখ্যা খুব ভালো চিনো। এই দেখো, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, এটা 5, এটা 6, তারপরে এটা 7, তারপরে এইটা হলো 8। এই রোমান সংখ্যাটা তোমরা খুব ভালো চিনো। রোমান সংখ্যা কিন্তু প্রত্যেকেই চিনে, আমরা কিন্তু এটা ব্যবহার করি। তো এই রোমান সংখ্যা কিন্তু নন পজিশনাল সংখ্যা। কারণ হলো এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমি বলছি সংখ্যায় ব্যবহৃত যে অঙ্কগুলো থাকে, যে ডিজিটগুলো থাকে, এগুলো তাদের অবস্থানের উপর তাদের মান নির্ভর করে না। উদাহরণস্বরূপ এখন দেখো, আমি এটা 6 লিখে ফেলছি। 6, তোমরা জানো যে এই যে ভি যেটা দেখতে পাচ্ছ এটা হলো 5, আর আই যেটা দেখতেছো এটা হলো 1। তাহলে 5 এবং 1 যোগ করলে কত হয়? 6। 5 এবং 1 যোগ করলে কত? 6। 5 এবং 1 6। তারপরে আমি যদি এইটা আবারও ঠিক এইভাবে লিখি, এখন একটু খেয়াল করে দেখো, এই 5টা আগে ছিল ডান থেকে। যদি আমরা হিসাব করি, আমরা যখন ছোট ক্লাসে পড়ছিলাম তখন কিন্তু আমরা এভাবে হিসাব করছিলাম, একক, দশক, শতক। তোমাদের নিশ্চয়ই মনে আছে, ঠিক এইভাবে আমরা গণনা করতাম। তো আমি একক দশকে যদি নাও যাই, আমি ডান থেকে হিসাব করি, এটা প্রথম অবস্থান, এটা দ্বিতীয় অবস্থান। তো ভিটা ছিল দ্বিতীয় অবস্থান। দ্বিতীয় অবস্থানে যখন ছিল তার মান ছিল কত? 5 আর এটা 1, তাহলে 5 এবং 1 যোগ করলে 6, তার মানে এইটা কিন্তু 6। তারপরে এটা হিসাব করো। এখন দেখো, ওই সেম ভি, ওটাও ভি এটাও ভি, বাট এই ভিটা ছিল দ্বিতীয় অবস্থানে, আর এই ভিটা আমি তৃতীয় অবস্থানে নিয়ে গেছি। এখন কিন্তু কত অবস্থানে? 3 নম্বর অবস্থানে। তো 3 নম্বর অবস্থানে যাওয়ার পরেও এটার মান 5 রয়ে গেছে, কারণ 5 আর এই 1 6 আর এই 1 7, টোটালি 7। এইটা কিন্তু রোমান সংখ্যায় কত? 7। তো এইটা যে 7 হয়েছে, এক্ষেত্রে দেখো আগের ভিটা ছিল দ্বিতীয় অবস্থানে। ডান থেকে যদি হিসাব করো, আগের ভি ছিল দ্বিতীয় অবস্থানে, যার মান 5, আর পরের ভি তৃতীয় অবস্থানে, যার মান 5। তার মানে অবস্থান চেঞ্জ হয়েছে, একবার দ্বিতীয় একবার তৃতীয়, তারপরেও মান চেঞ্জ হচ্ছে না। এই ভির মানও 5, এই ভির মানও 5, সুতরাং এদের মান এদের অবস্থানের উপর নির্ভর করতেছে না, মান কিন্তু পরিবর্তন হচ্ছে না। সুতরাং এগুলো কি? নন পজিশনাল মানে অস্থানিক সংখ্যা পদ্ধতি। দেখো, আমি নর্মালি যদি একটা ভি লিখি তাহলে কিন্তু এর মান 5, তাহলে এর মান 5। তাহলে কত সুন্দর যে এটা একেবারে প্রথম অবস্থানে রয়েছে, আমরা দেখতে পারতেছি। প্রথম অবস্থানে আছে, মান 5। দ্বিতীয় অবস্থানে নিয়ে গেলাম, তাও মান 5। তৃতীয় অবস্থানে নিয়ে গেলাম, তাও মান 5। তার মানে কি? এটার অবস্থান যতই চেঞ্জ করি, এটার মান কখনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা
এভাবে আরও একবার বুঝে রাখি যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলো, যে সকল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তাদের অবস্থানের উপর নির্ভর করে না, বা অঙ্কগুলোর অবস্থান যদি চেঞ্জ করি মানের কোনো পরিবর্তন হয় না, ওই সকল সংখ্যা পদ্ধতিকে কি বলা হয়? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আসো পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা শিখব পজিশনাল মানে অবস্থানগত। ঠিক আগের সংজ্ঞাটার উল্টা সংজ্ঞা হবে, যে সকল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তাদের অবস্থানের উপর নির্ভর করে, অবস্থান চেঞ্জ করলে অঙ্কগুলোর মান চেঞ্জ হয়ে যায়, ওই সকল সংখ্যা পদ্ধতিকে কি বলা হয়? ওই সকল সংখ্যা পদ্ধতিকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। তোমরা নিশ্চয় ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যেই সংখ্যা পদ্ধতিতে হিসাব নিকাশ করে আসছো ওইটা প্রত্যেকেই জানো, এবং তোমাদের একটুখানি স্মরণ করলেই বুঝতে পারবা যে ছোট ক্লাসে ঠিক এভাবে স্থানীয় মানটা বের করছিলাম। খুব ভালো করে একটু মেমোরিতে একটু প্রেসার করো, দেখবা ঠিক পাবা যে এইভাবে স্থানীয় মান বের করছো। 7 দেখো 7 এটা 7 আর 5 এটা হলো 50, এইভাবে ঠিক স্থানীয় মানটা বের করছো তোমরা ছোট ক্লাসে। বাট কিভাবে কি হলো দেখো, এটা হলো 57, এটা হলো 57। দেখো একক স্থানীয় অঙ্করে আমরা 1 দিয়ে গুণ করি, একক স্থানীয় অঙ্করে 1 দিয়ে গুণ করি, 7কে 7। এটার যদিও বা আরেকটু ডিপলি আলোচনা আছে, আমি ডিপ আলোচনাটা এখন করতেছি না, আমি অন্য কোনো একটা ভিডিওতে দেখাই দিব। আপাতত নর্মালি আমি ছোট ক্লাসে যেভাবে ছিল ওইভাবেই দেখাচ্ছি, তোমরা ভালো বুঝবা। তো দেখো এটা হলো এককের স্থানে তাই 1 দিয়ে গুণ, দশকের স্থানে তাই 10 দিয়ে গুণ, যদি আরো অঙ্ক থাকতো শতকের স্থানে থাকলে 100 দিয়ে গুণ, মানে শতক দিয়ে গুণ। তো এককের স্থানে 1 দিয়ে গুণ, শতককে 7, দশকের স্থানে 10 দিয়ে গুণ, 5 10 50, এই দুইটা আবার যোগ করো 57, তার মানে মূল সংখ্যা। ঠিক আছে, এখন যদি বলি যে এই সংখ্যাটার স্থানীয় মান কত, এই সংখ্যাটার স্থানীয় মান হলো 7। আবার যদি বলি এই সংখ্যাটার স্থানীয় মান কত, এই সংখ্যাটার স্থানীয় মান হলো কত? 50। সুতরাং এদের স্থানীয় মান কিন্তু আমরা বুঝতে পারছি। এখন আমরা স্থানটা পরিবর্তন করে দেখব। দেখো এখন আমি 7 5 লিখলাম, ছিল 5 7, আমি এখন লিখছি 7 5, মানে স্থান পরিবর্তন করে দিছি। তাহলে কি হবে? আমরা জানি এককের স্থানীয় অঙ্করে 1 দিয়ে গুণ করতে হয়, আর দশক স্থানীয় অঙ্করে 10 দিয়ে গুণ করতে হয়, তারপরে যোগ করলে আমরা মূল সংখ্যাটা পেয়ে যাব। এখন একটু খেয়াল করে দেখো তো, এই 5টা এককের স্থানে আছে, এর মান কত? এর স্থানীয় মান 5। এই 7টা দশকের স্থানে আছে, এর স্থানীয় মান কত? 70, মানে 70। খেয়াল করে দেখো একই 7, এটা এককের ঘরে ছিল মান 7, আর এটা দশকের ঘরে মান 70, মান চেঞ্জ হয়ে গেছে। একই 5, এটা দশকের ঘরে ছিল মান 50, দেখো ভালো করে দেখো, দশকের ঘরে মান 50। ওই সেম 5টা আমি শুধু স্থান পরিবর্তন করছি, 5 এর মান হয়ে গেছে 5, এক জায়গায় 5 এর মান 50 আর এক জায়গায় 5 এর মান 5। সুতরাং আমরা কি বুঝতে পারলাম? যে স্থান চেঞ্জ করব, মান চেঞ্জ হবে। এই সকল সংখ্যা পদ্ধতিকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো এইটা ছিল ছোট ক্লাসের পড়া। আমরা ছোট ক্লাসে যেই সংখ্যা পদ্ধতি শিখে আসছি, মানে ম্যাথ করছি, গণনা করছি, হিসাব নিকাশ করছি, পুরো ওয়ার্ল্ডের মানুষ দৈনন্দিন কাজে হিসাব নিকাশের কাজে যেই সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করে আমি সেইভাবে বুঝালাম। এখন সেই সংখ্যা পদ্ধতি কোনটা? এই যে এইটা দশমিক সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার কয়েক ধরনের, তার ভিতরে দশমিক সংখ্যা পদ্ধতি আমরা দৈনন্দিন কাজে যেটা ব্যবহার করি ওইটার নাম হলো দশমিক সংখ্যা পদ্ধতি। তার মানে আমরা ক্লাস 10 পর্যন্ত যে ম্যাথ করে আসছি, যে হিসাব নিকাশ করে আসছি, সব দশমিক সংখ্যা পদ্ধতি। এখন আসি পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় ধরনের? তুমি বলবা সাধারণত 4 ধরনের। পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত 4 ধরনের, কিন্তু আমরা চাইলে অতিরিক্ত আরো কয়েকটা পদ্ধতি আমরা গঠন করতে পারি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় কয় ধরনের, তুমি উত্তর দিবা হলো 4 ধরনের। আবারও বলতেছি, পজিশনাল সংখ্যা পদ্ধতিকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয় কারণ হলো এদের যে সংখ্যায় ব্যবহৃত যে অঙ্কগুলো থাকে তাদের মান তাদের অবস্থানের উপর নির্ভর করে। অঙ্কগুলোর অবস্থান চেঞ্জ করলে তাদের স্থানীয় মান চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এটাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় ধরনের? 4 ধরনের। নরমালি বলবা সাধারণত 4 ধরনের: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সা। দশমিক সংখ্যা পদ্ধতি যেটা মানুষ দৈনন্দিন কাজে হিসাব নিকাশের কাজে ব্যবহার করে। দশমিক সংখ্যা পদ্ধতির আরেকটা ইংরেজি নাম কি আছে? ডেসিমাল সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9, তোমরা দেখতে পারতেছো এই যে দশমিক সংখ্যা পদ্ধতি 0 থেকে 9। তো 0 থেকে 9 যদি গণনা করো, 0 1 2 3 4 5 6 7 8 9, দেখবা 0 থেকে 9 গণনা করলে 10টা অঙ্ক পাবা। কয়টা অঙ্ক পাবা? 10টা। এটাকে বলা হয় মৌলিক অঙ্ক আর কি। তো দশমিক পদ্ধতি কাকে বলে যদি জিজ্ঞাসা করা হয়, উত্তর দিবা যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 মোট এই 10টি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় ওই সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। তারপরে
এইখানে ছোট্ট করে লেখা আছে দেখো ভিত্তি কত 10। এখন দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি 10, কারণ এর মৌলিক অঙ্ক 10টা, এই কারণে এর ভিত্তি 10। মনে রাখবা কোন সংখ্যা পদ্ধতিতে মোট যে কয়টি অঙ্ক ব্যবহার করা হয় তার সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। ইংরেজিতে বেস, বাংলায় ভিত্তি। আমি আর একবার সংখ্যাটা বলতেছি, কোন সংখ্যা পদ্ধতিতে মোট যে কয়টি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় তার সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট 10টি মৌলিক অঙ্ক ব্যবহৃত হয়, সুতরাং দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি কত 10। তারপরে আসি বাইনারি সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 মাত্র 2টি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় ওই সংখ্যা পদ্ধতিকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত তাহলে 2, কারণ হলো বাইনারিতে অঙ্ক আছে মোট কয়টা 2টা। এরপরে আসি অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতির মোট ব্যবহৃত মৌলিক অঙ্ক হলো 0 থেকে 7, মোট 8টা অঙ্ক। তো সংজ্ঞাটা দিবা এভাবে যে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 মোট 8টি মৌলিক অঙ্ক ব্যবহৃত হয় ওই সংখ্যা পদ্ধতিকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট 8টি মৌলিক অঙ্ক ব্যবহৃত হয়, সুতরাং অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত 8। তারপরে আসি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 কয়টা 10টা। তারপরে দেখো এ বি সি ডি ই এফ আরও 6টা, মোট এই 16টা মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় ওই সংখ্যা পদ্ধতিকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। এখন হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত 16, কারণ কি হেক্সাডেসিমেলে মোট 16টি মৌলিক অঙ্ক আছে। এখন তোমাদেরকে আরেকটু জানতে হবে যে হেক্সাডেসিমেলে যে এ, তারপরে বি, সি, ডি, ই এবং এফ, এই যে অতিরিক্ত 6টা অঙ্ক দেখতে পারতেছো 0 থেকে 9 এর পরে এই 6টা দেওয়া আছে, তাই না? এই এর সমতুল্য মান হলো 10, বির সমতুল্য মান হলো 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান 15। এখন কথা আছে, এই যে এর মান 10, এই 10 কিন্তু স্বাভাবিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ এই দশমিকে আমরা হিসাব নিকাশ করি, এই হিসাব নিকাশের ক্ষেত্রে এই 10, অর্থাৎ যদি হেক্সাডেসিমেলে 10 লিখতে বলে তুমি লিখবা এ, আর মনে মনে রাখবা যে এ মানেই হলো মানুষের প্রচলিত নিয়ম অনুসারে 10। হেক্সাডেসিমেলে যদি 11 লিখতে বলে তুমি লিখবা বি, কিন্তু এটা মানুষের ভাষায় কনভার্ট করে নিয়ে আসলে, মানে দশমিকে নিয়ে আসলে, প্রচলিত সংখ্যাতে নিয়ে আসলে এটা 11 হবে। তার মানে লিখবো বি, ব্রেনে রাখবো এটা 11। তারপরে সি মানে 12, ডি মানে 13, ই হলো 14, এফ হলো 15। ভালো করে দেখো 0 থেকে 9, তার মানে 9 এর পরেই কিন্তু এ মানে 10, তারপরে 11, 12, 13, 14, 15, মোট এই 16টি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। এখন আমরা আর একটু জানবো, সেইটা হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। এই বাইনারি সংখ্যা পদ্ধতির কয়টা অঙ্ক আছে? 2টা, একটা 0 আর একটা 1। এই 0 এবং 1কে এদেরকে আলাদাভাবে বিট বলা হয়। এটা একটা বিট, এটা একটা কি বিট, আবার এইটা একটা বিট, এদেরকে আলাদাভাবে কি বলা হয়? বিট বলা হয়। এদেরকে আলাদাভাবে বিট বলা হয়। তাহলে বাইনারির প্রতিটা অঙ্ককে কি বলা হয়? বিট। বাইনারির প্রতিটা অঙ্ককে বলা হয় বিট। আর এরকম মোট 8টা বিটকে একত্রে বাইট বলে। একত্রে কি বলা হয়? বাইট। আমি লিখে দিচ্ছি বাইট। 8টা বাইনারি বিটকে একত্রে করলে হয় হলো 1 বাইট। আর 1 বাইটের অর্ধেক অর্থাৎ 4 বিট, 1 বাইটের অর্ধেক মানে হাফ বাইট, হাফ বাইটে 4 বিট। এই 4 বিট বা হাফ বাইট এটাকে বলা হয় 1 নিবল। কি বলা হয়? 1 নিবল। এটা একটু ব্রেনে রাখবা, 1 নিবল। নিবল কি? হাফ বাইটকে 1 নিবল বলে। হাফ বাইটে কয় বিট? 4 বিট। আর 1 বাইটে কয় বিট? 8 বিট। আর বিট মানে বাইনারির প্রতিটা অঙ্ক, এতটুকু জেনে রাখবা। এখন এই বিট আর বাইট এর পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা বিট আর বাইটের পার্থক্যটা একটু বই থেকে দেখে নিও। আমি এখন আর লিখে দেখাচ্ছি না, আমি জাস্ট অঙ্ক বোঝানোর জন্য বেসিকটা ডেভেলপ করতেছি। তারপরে আসো, এইখানে দেখো এই যে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সা, এই 4 ধরনের সংখ্যা পদ্ধতির বাহিরে যে আমি অন্যান্য লিখে রাখছি, মানে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলোর ক্ষেত্রে অন্যান্য কিছু সংখ্যা পদ্ধতি তৈরি করতে পারি। যেমন এখানে লেখা আছে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কয় ভিত্তিক? 3 ভিত্তিক। খুবই ইন্টারেস্টিং কিন্তু।
তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখন তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে এর ভিত্তি কত? এর ভিত্তি তিন। এর ভিত্তি কত? এর ভিত্তি হলো তিন। বেস বা ভিত্তি, এর ভিত্তি কত? তিন। এখন একটু মনে করে দেখো তো যে বাইনারির ভিত্তি ছিল 2, যার কারণে তার মৌলিক অঙ্ক 2টা। অক্টালের ভিত্তি ছিল 8, যার কারণে তার মৌলিক অঙ্ক 8টা। দশমিকের ভিত্তি ছিল 10, যার কারণে তার মৌলিক অঙ্ক 10টা। তাহলে ভিত্তি তিন ভিত্তিক যদি হয় তার মানে ভিত্তি 3, তার মানে এর মৌলিক অঙ্ক থাকবে 3টা। আর একটু খেয়াল করলে দেখতে পারো প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে মৌলিক অঙ্ক শুরু হয় 0 দিয়ে। সুতরাং আমাদের এখানেও 0 দিয়ে শুরু হবে। 0, তারপরে 1, তারপরে 2। দেখো 3টা হয়ে গেছে। 0 দিয়ে শুরু করব আর ভিত্তি যত ঠিক তত পর্যন্ত যাব। তত পর্যন্ত বলতে ভিত্তি যেহেতু 3টা গণনা করব, গুনতে গুনতে 3 পর্যন্ত যাব। দেখো 0, 1, 2, তার মানে 3টা হয়ে গেছে। আবার তুমি আবার যে এরপরে 3 দিয়ে দিও না, তাহলে কিন্তু 4টা হয়ে যাবে। ওই 3 বলি নাই, বলছি যেহেতু ভিত্তি 3, তার মানে 3টা গণনা করব। 0, 1, 2, এখানে কিন্তু 3টা হয়ে গেছে। তাহলে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতির অঙ্ক কয়টা? 3টা। এখন আসুন 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কয় ভিত্তিক? 5 ভিত্তিক। তো নিশ্চয়ই বুঝতে পারতেছো যে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে তার ভিত্তি হলো 5। তার ভিত্তি কত? 5। ভিত্তি যেহেতু 5, তার মানে এর মৌলিক অঙ্ক থাকবে 5টা। 0 দিয়ে শুরু হবে, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। 5টা হয়ে গেছে কিন্তু। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির 5টা অঙ্ক লিখে দেখাও, তাহলে আমরা এটা লিখে দিব। তারপরে 6 ভিত্তিক বললে ঠিক একই রকম 6টা অঙ্ক হবে 0 থেকে 5। 0 থেকে 5 কর গণনা করে দেখবা 6টা অঙ্ক হবে। সুতরাং এই 0 থেকে 5 এই 6টা মৌলিক অঙ্ক দিয়ে যে সংখ্যা পদ্ধতি আমরা বানাবো বা গঠন করব, এটা হলো 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ঠিক এভাবে 3 ভিত্তিক, 5 ভিত্তিক, 6 ভিত্তিক, 7 ভিত্তিক, 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিগুলো আমরা নিজেরা গঠন করতে পারি। নর্মালি যদি বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় ধরনের, তুমি উত্তর দিবা 4 ধরনের। এই যে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সা। আর অতিরিক্ত কতগুলো আমরা নিজেরা গঠন করতে পারি। তারপরে আসো এরপরে হলো এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলো তো আমরা মোটামুটি দেখলাম, কিন্তু এদের উদাহরণ কিন্তু এখনো দেখি নাই। দেখো এই যে দশমিকের একটা উদাহরণ দিচ্ছি। দেখো 4, 5, ঠিক এইখানে 10 লেখা থাকবে। একটা সংখ্যার ঠিক ডাইন পাশে সাবস্ক্রিপ্ট আকারে, সাবস্ক্রিপ্ট মানে নিচেই পাওয়ার আকারে এভাবে 10 লেখা থাকবে। ভিত্তিটা লেখা থাকবে আর কি। ওই দেখো দশমিকের ভিত্তি 10। তো এই ভিত্তি দেখে আমরা বুঝবো যে এই সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে। যেহেতু 10 লেখা, এটা দশমিক সংখ্যা পদ্ধতি। তারপরে দেখো আমরা যদি বাইনারি ব্যবহার করি 1 0 1 0 1, দেখো এখানে ভিত্তি 2 আছে মানে এটা বাইনারি সংখ্যা পদ্ধতি। যখনই কোনো সংখ্যার ক্ষেত্রে এরকম ডাইন পাশে সাবস্ক্রিপ্ট আকারে 2 পাবা, বুঝে নিব এটা বাইনারি সংখ্যা পদ্ধতি। তার মানে এটা বাইনারি সংখ্যা পদ্ধতির উদাহরণ। তারপরে আসো অক্টাল দেখো 5 7, এখানে 8 লেখা থাকবে। ডাইন পাশে সাবস্ক্রিপ্ট আকারে 8 দেওয়া থাকবে। এই 8 দেওয়া থাকলে বুঝে নেব এটা অক্টাল সংখ্যা পদ্ধতি। তারপরে হেক্সাডেসিমেল যেমন দেখো বা তো বাবা এখানে 16 লেখা থাকবে। এখানে অক্ষর থাকবে দেখো বি এ এই অক্ষরগুলো কিন্তু আমাদের হেক্সাডেসিমেলে আছে। সুতরাং এটা ভ্যালিড নাম্বার সিস্টেম। দেখো ডান পাশে 16 লেখা থাকলে বুঝে নেব এটা হলো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। নর্মালি আমি অন্যভাবে লিখতে পারতাম 4 9 মনে করো এখানে দেখো 16 লিখে দিলাম ভিত্তি হিসাবে। তাহলে আমরা বলতে পারবো এটা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। ঠিক একইভাবে যদি 3 ভিত্তিক হয় তাহলে 2 1, দেখো এখানে 3 লেখা থাকবে। 3 ভিত্তিক, এটা হলো কত ভিত্তিক? 3 ভিত্তিক। তারপরে দেখো আমি যদি আরেকটা লিখি 5 2, তারপরে মনে করো 0, এইটা দেখো 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কয় ভিত্তিক? 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এইখানে আর একটু ইন্টারেস্টিং বিষয় হলো, তোমরা ভালো করে খেয়াল করে দেখো যে এই যে দশমিক, তাই না, দশমিকে কি কত লিখছি? 4 5। এই 4 5 কিন্তু এই রেঞ্জের ভিতর থাকতে হবে। বাইনারি দেখো 1 0 1 0 1 আর 0 শুধু, তো 1 আর 0 শুধু তো এখানে আছে, এই যে 0 আর 1 বাইনারি। এখন আমি যদি এরকম লিখতাম যে 1 0 2 দিয়ে এখানে দিয়ে রাখলাম বাইনারি, এটা কিন্তু হবে না। কারণ হলো এখানে 2 আছে, বাইনারি থেকে 2 আসে নাকি? বাইনারিতে 0 আর 1 ব্যবহার করা হয় শুধু, সুতরাং 2 নাই। তার মানে এখানে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির উদাহরণটা পাওয়ার পরে তুমি একটুখানি ব্রেনে রাখবা যে এই যে এর ভিতরে যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো আমাদের ওই সংখ্যা পদ্ধতির অঙ্কের রেঞ্জের ভিতরে থাকবে। ঠিক আছে, যেমন 5 7, এই দেখো অক্টালের ভিতরে 7 আছে, 5 আছে, এগুলো আছে কিন্তু 0 থেকে 7 পর্যন্ত আছে। সুতরাং এই রেঞ্জের ভিতরে আছে। এখন আমি যদি এরকম আরেকটা লিখতাম, দেখো আমি লিখলাম 7 8 দিয়ে এখানে দিয়ে রাখলাম অক্টাল, এটা কিন্তু অক্টাল না। কেন? দেখো
ভিত্তি দ্বারা বোঝা যাচ্ছে এটা অক্টাল সংখ্যা পদ্ধতি, কিন্তু 7 আর 8 এখন একটু খেয়াল করে দেখো তো, অক্টালের ভিতরে 0 থেকে 7 ব্যবহার করা হয়, এখানে কি কোনো 8 আছে? অক্টালের এই রেঞ্জের ভিতরে 8 নাই, এই 8টা নাই, যার কারণে এটা সঠিক সংখ্যা না। তো প্রশ্নে কিন্তু অনেক সময় এরকম দেয়, মনে করো 7, 8, 9 দিয়ে বললো এই সংখ্যাটা সঠিক কিনা ব্যাখ্যা করো, তখন তুমি বলবা যে এই সংখ্যাটার বেস বা ভিত্তি যেহেতু 8, সুতরাং এটা অক্টাল সংখ্যা পদ্ধতি হওয়ার কথা, কিন্তু এই সংখ্যাটা সঠিক না। কারণ হলো এই সংখ্যার যে অঙ্কগুলো ব্যবহার করা হয়েছে, এই সংখ্যার ভিতরে যে অঙ্কগুলো ব্যবহার করা হয়েছে সেখানে 8 এবং 9 এই অক্টাল সংখ্যা পদ্ধতির রেঞ্জের ভিতরে নাই, মানে অক্টাল সংখ্যার মৌলিক অঙ্কের ভিতরে নাই, সুতরাং এই সংখ্যাটা সঠিক না। এইভাবে ব্যাখ্যা করে দিতে পারবা। তারপরে আমরা শিখতেছিলাম পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য হলো 3টা, খুব ভালোভাবে মনে রাখবা। পজিশনাল সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য কয়টা? 3টা বৈশিষ্ট্য কি কি আমি আরো একবার ওই স্থানীয় মানের দিকে আমার যেতে হবে। তো পজিশনাল সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য হলো 3টা। নাম্বার 1 বেস বা ভিত্তি, বেস বা ভিত্তি, ইংরেজিতে বলা হয় বেস, বাংলায় বলা হয় ভিত্তি। নাম্বার 2 স্থানীয় মান, স্থানীয় মান। নাম্বার 3 নিজস্ব মান, নিজস্ব মান। পজিশনাল সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য হলো 3টা। এই 3টা বৈশিষ্ট্য যে সকল সংখ্যা পদ্ধতির ভিতরে আছে তাদেরকেই পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এই 3টা বৈশিষ্ট্য যে সকল সংখ্যা পদ্ধতির ভিতরে পাবা ঠিক সেইটাই হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। উদাহরণস্বরূপ আমরা দশমিক সংখ্যার একটা উদাহরণ দিছিলাম, দেখো আরো একবার দিচ্ছি। মনে করো 7, 9, এখানে 10 লেখা থাকলো, তো ভিত্তি যেহেতু 10 লেখা, তার মানে আমরা বুঝে নেব এটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি। এটা হলো কি? দশমিক সংখ্যা পদ্ধতি। এখন দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে, দেখো এই দশমিক সংখ্যা পদ্ধতির এইটাকে আমি যদি বিশ্লেষণ করি, এর ভিতরে আমি এই 3টা জিনিস পাবো, এই 3টা বৈশিষ্ট্য পাবো। দেখো এর একটা বেস বা ভিত্তি আছে, এই 79 যে সংখ্যাটা লিখলাম এর একটা বেস বা ভিত্তি আছে, কত? 10, সুতরাং বেস বা ভিত্তি 10, ঠিক আছে। তারপরে 7, 9, তো এটার আমরা স্থানীয় মানটা করব, এটার আমরা স্থানীয় মান করব। দেখো 9 আমরা একক স্থানীয় অঙ্ক করে 1 দিয়ে গুণ করি, আর দশক স্থানীয় অঙ্ক করে 10 দিয়ে গুণ করি, ঠিক আছে। তো 7, 9 যোগ করলে এখন দেখো এর কিন্তু স্থানীয় মান আছে, 9 এর স্থানীয় মান 9 আর 7 এর স্থানীয় মান 70, সুতরাং এদের স্থানীয় মান আছে, এদের স্থানীয় মান। এখন যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় 7 এর স্থানীয় মান কত, তুমি উত্তর দিবা 70। যদি বলা হয় 9 এর স্থানীয় মান কত, তুমি উত্তর দিবা 9। এগুলো কিন্তু ক্লাস 1 বা 2 তে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় পড়ে। তারপরে দেখো নিজস্ব মান, আমি কিন্তু স্থানীয় মান বুঝাই দিছি, স্থানীয় মানটা বোঝালাম, বেস বা ভিত্তি দেখালাম। এখন নিজস্ব মান, দেখো এই যে 7, এই 7 তো নিজে হলো 7, 7 এর নিজস্ব মান কত? 7। এটা যে কাউকে জিজ্ঞাসা করলে বলবে এটা 7, এটা নিজস্ব একেবারে নিজের যে মানটা সেটা হলো 7। এই 9 এটা নিজের মানটা হলো 9, নিজের মান 9, নিজের মান 7, কিন্তু এদের স্থান ভেদে এদের স্থানীয় মান চেঞ্জ হয়। আমি যেমন এখানে 7 এর স্থানীয় মান 70, বাট আমি যদি এভাবে লিখি 7, 2, মনে করো 5, এইখানে কত? দেখো একক স্থানীয় অঙ্ক করে 1 দিয়ে গুণ করবো তাহলে 5 হবে, দশক স্থানীয় অঙ্ক করে 10 দিয়ে গুণ করবো তাহলে এখানে 20 হবে, এই শতক স্থানীয় অঙ্ক করে 100 দিয়ে গুণ করবো তাহলে 700 হবে। তার মানে এই 7 এর স্থানীয় মান কত? 700। এই 7 এর নিজস্ব মান 7, এটা 7 আমরা সবাই চিনি, এটা হলো 7, কিন্তু এর স্থানীয় মান 700। দেখো এই 7 নিজস্ব মান 7, কিন্তু এর স্থানীয় মান 70। তার মানে নিজস্ব মান আমরা চিনি, নর্মালি একটা অঙ্ক দেখলে আমরা বলতে পারবো এটা কত, এটা 7, কিন্তু এটা যখন আমরা সংখ্যায় ব্যবহার করব তাদের অবস্থানের উপর এদের স্থানীয় মান নির্ভর করে। তা পজিশনাল সংখ্যা পদ্ধতির সংখ্যাটা তাহলে আরো একবার দিয়ে দিই। যে সকল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে দেখো সংখ্যায় ব্যবহৃত যে অঙ্কগুলো থাকে এদের মান, এই সংখ্যা অঙ্কগুলোর মান তাদের অবস্থানের উপর নির্ভর করে, অবস্থান পরিবর্তন করলে তাদের মান পরিবর্তন হয়ে যায়। ওই সকল সংখ্যা পদ্ধতিকে বলা হয় কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে মোটামুটি জানলাম। এখন আমরা এই ক্লাসে একটা স্পেশাল কিছু শেখার চেষ্টা করব। দেখো এখন দেখো দশমিক, আমি কিন্তু বলছি যে দশমিক হলো মানুষের দৈনন্দিন কাজে প্রচলিত যে পদ্ধতি, মানে মানুষ দৈনন্দিন কাজে যেটা ব্যবহার করে। যেমন আমি এখান থেকে মনে করো কোনো জায়গায় যাব, সেক্ষেত্রে অটো ভাড়া দিব, সেক্ষেত্রে 10 টাকা অটো ভাড়া আসছে, এই যে 10 টাকা, এই যে 10
গণনা করলাম। এটা নর্মালি মানুষ হিসাব নিকাশের কাজে যেটা গণনা করে, ব্যবহার করে, প্রকাশ করে, ওইটা হলো দশমিক পদ্ধতি। বাইনারিটা এটা কম্পিউটারের ভিতরে থাকে। বাইনারি কম্পিউটারের একেবারে নিজস্ব ভাষা। দেখো কম্পিউটারের নিজস্ব ভাষার নাম হলো যান্ত্রিক ভাষা বা মেশিন ভাষা। আর যান্ত্রিক ভাষা বা মেশিন ভাষা তৈরি করা হয়েছে 0 এবং 1 এই দুইটা ডিজিট দিয়ে বা এই দুইটা বিটের মাধ্যমে। সুতরাং এই যে দুইটা বিটের মাধ্যমে যান্ত্রিক ভাষা তৈরি করা, এই কারণে আমরা এটাকে বাইনারি ভাষা বলতে পারি, কারণ বাইনারিতেও এই 0 আর 1ই আছে। সুতরাং এটাকে আমরা কি বলি? বাইনারি ভাষা। কম্পিউটারের ভিতরে বা ডিজিটাল ডিভাইসের ভিতরে যেই পদ্ধতিতে কাজ করে সেটা হলো বাইনারি পদ্ধতি। সুতরাং ওইটাকে আমরা বলতে পারি যে কম্পিউটারের ভাষা, ডিজিটাল ডিভাইসের ভাষা, বাইনারি ভাষা। এরপরে দেখো একজন স্টুডেন্ট, সেটা ক্লাস 3 হইতে পারে, 2 হইতে পারে, 1 হইতে পারে, 9, 10 হইতে পারে, কলেজ পড়ুয়া স্টুডেন্ট হতে পারে। আমি যদি জিজ্ঞাসা করি যে দশমিক পদ্ধতিতে, মানে তুমি পূর্বে যে হিসাব নিকাশ করে আসছো নর্মাল প্রচলিত পদ্ধতিতে, তুমি 0 থেকে 100 পর্যন্ত গণনা করো বা লিখে দাও, যে কোনো স্টুডেন্ট লিখে দিতে পারবে। 0 থেকে 100 পর্যন্ত নর্মালি লিখে দিতে পারবে। কিন্তু আমি যদি বলি যে অক্টাল পদ্ধতিতে 0 থেকে 100 পর্যন্ত লিখে দাও, তখন কিন্তু একটা ভেজাল বাঁধবে। কারণ অক্টালে অঙ্ক আছে 8টা, এটাই ছিল 10টা, ওইভাবে আমরা শিখে আসছি। কিন্তু অক্টালে আছে 8টা অঙ্ক, এইভাবে তো আমরা শিখি নাই, এইভাবে আমরা এখন শিখবো। তার মানে এই সকল সংখ্যা পদ্ধতির গণনাটা আমরা শিখবো। হ্যাঁ, গণনাটা কিন্তু কাজে লাগবে, এমসিকিউতে কাজে লাগে, বিভিন্ন ম্যাথের ভিতর কাজে লাগবে। এছাড়া সিকিউতেও এই ধরনের গণনার প্রশ্ন আসতে পারে। দেখো গণনা আমরা কিভাবে করব, আমি এখানে আগে লিখে রাখতেছি। দেখো প্রথমে মনে করো দশমিক সংখ্যা পদ্ধতি। কি সংখ্যা পদ্ধতি? দশমিক। তারপরে মনে করো বাইনারি দিচ্ছি, বাইনারি। তারপরে আমি অক্টাল দিচ্ছি, তারপরে আমি হেক্সা দিচ্ছি। তারপরে আমরা অতিরিক্ত ভালো করে বোঝার জন্য আরো একটা সংখ্যা পদ্ধতি দিচ্ছি, সেটা হলো মনে করো 5 ভিত্তিক বা 6 ভিত্তিক, একটা দিতে পারি। 5 ভিত্তিক দিচ্ছি। দেখো এখন আমরা গণনা করব, আমরা এখন গণনাটা করব। প্রথমে এই জেনে রাখো যে দশমিক পদ্ধতিতে 0 থেকে 9 মোট এই 10টা অঙ্ক ব্যবহার করা হয় এবং এর ভিত্তি কত? ভিত্তি হলো 10, এটাও আমরা জানি। বাইনারিতে 0 এবং 1 দুটি অঙ্ক ব্যবহার করা হয়, এর ভিত্তি হলো 2, এটাও আমরা জানি। তারপরে অক্টালের 0 থেকে 7 ভিত্তি হলো 8, আমরা জানি। হেক্সা 0 থেকে 9 এবং এ থেকে এফ মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয় হেক্সাডেসিমেলে, এটাও আমরা জানি। 5 ভিত্তিক, যেহেতু ভিত্তি 5 তাহলে এর অঙ্ক থাকবে 5টা। 0 থেকে 4 গণনা করবা, দেখবা 5 ভিত্তিক মানে 5টা মৌলিক অঙ্ক পাবা। এই যেগুলো আমরা গণনা করব এগুলোর বেসিক সম্পর্কে তো আমরা অলরেডি জানছি, কিন্তু আমি একটু লিখে রাখলাম বোঝানোর সুবিধার্থে। এখন দেখো দশমিক পদ্ধতি, যেটা আমরা নর্মালি একেবারেই প্রত্যেকেই জানি, ছোট একটা বাচ্চাও পারে। তারপরে আমি গণনাটা দেখাচ্ছি। দেখো 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, 5, 6, 7, 8, 9। দেখো আমরা সবাই এখানে মুখস্থ করে দিই যে এরপরে 10, 11, 12, কিন্তু আমরা কখনো চিন্তা করি নাই এই যে 9-এর পরে 10 কিভাবে আসলো। আমাদের দশমিক পদ্ধতিতে অঙ্ক ছিল 0 থেকে 9, দশমিক পদ্ধতিতে অঙ্ক হলো 0 থেকে 9। সুতরাং আমরা 9 পর্যন্ত গণনা করার পরে স্টপ হয়ে যাব, কিন্তু এরপরে 10, 11, 12 এভাবে আমরা কিভাবে গণনা শিখলাম, কিভাবে আসলো সেইটা শিখো। দেখো 0 থেকে 9 অঙ্ক শেষ, মৌলিক অঙ্ক 10টা শেষ। মৌলিক অঙ্ক যখন শেষ হয়ে যাবে, মানে শেষ অঙ্কে চলে যাব, তখন আবার শুরুতে যাব। আবার শুরুতে যে যা আছে আবার লিখবো 0, 1, 2, 3, 4, 5, 6, তারপরে মনে করো 7, 8, 9। ভালো করে বুঝো, 0 থেকে 9 পর্যন্ত শেষ হয়ে গেছে, এটা কিন্তু লাস্ট অঙ্ক। যখনই ফার্স্ট অঙ্ক থেকে আমরা লাস্ট অঙ্কে চলে যাব, আবার ফার্স্ট অঙ্ক থেকে একেবারে সিরিয়াল দেবো। দেখো 0 থেকে শুরু করে আবার 9 পর্যন্ত গেলাম। এখন তোমাকে বুঝতে হবে যে এই যে আমরা আবার যে 9 শেষ মানে 9 পর্যন্ত যাওয়ার পর আবার যে শুরু থেকে শুরু করলাম, এটা আমরা রিপিট করতেছি। এটা আমরা কি করতেছি? রিপিট করলাম। কতবার রিপিট করলাম? একবার। প্রথম একবার লিখছিলাম আর এটা একবার রিপিট করতেছি। একবার রিপিট করতেছি বিদায় এর বামে একটা করে 1 হবে। একবার রিপিট করতেছি বিদায় এর বামে একটা করে 1 হবে। ঠিক আছে? এখন দেখো এটা তো লাস্ট অঙ্ক, আমরা কিন্তু জানি 9 হলো লাস্ট অঙ্ক। লাস্ট অঙ্ক হইলেই আমি বলছি আবার শুরু থেকে আসবে, আবার শুরু থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আবার এই 10টা অঙ্ক বসাবো। 0 থেকে 9 10টা অঙ্ক। এখন
এটা প্রথমবার লিখছিলাম, এটা ফার্স্ট টাইম হলো রিপিট করছি, এটা সেকেন্ড টাইম রিপিট করতেছি, সুতরাং 2 লিখবো। 2 2 2 2, প্রত্যেকটা 2 থাকবে, এগুলো সেকেন্ড টাইম রিপিট হচ্ছে, সেকেন্ড টাইম রিপিট হচ্ছে, সেকেন্ড টাইম রিপিট হচ্ছে। এইভাবে মনে রাখতে পারো, অথবা আরেকভাবে মনে রাখতে পারো। দেখো যখনই লাস্ট অঙ্ক আসবে, যখনই কি আসবে লাস্ট অঙ্ক, ফার্স্ট অঙ্ক 0, লাস্ট অঙ্ক 9, দশমিকের ফার্স্ট অঙ্ক 0, লাস্ট অঙ্ক 9, যখনই লাস্ট অঙ্ক আসবে তখন তুমি 0 বসাবা, মানে শুরুতে চলে যাবা। আর যখন 0 মানে শুরুর অঙ্কটা আবার বসাবা, তখন বামে 1 যোগ করবা, বামে পজিশনাল ভাবে 1 যোগ করবা। তো যখনই আমরা 0-তে যাব, 0-তে কখন যাব, যখন শেষ অঙ্ক আসবে আবার প্রথম অঙ্কে চলে যাব, মানে 0-তে চলে যাব। যখনই প্রথম অঙ্কে যাব মানে 0-তে যাব, তখন বামে 1 বসাবো। এই যে বামে 1 বসাইছি, তো 0-র পরে কত, 0-র পরে 1, আমরা সবাই জানি 0-র পরে 1 2 3, এভাবে হিসাব নিকাশ ঠিকঠাক মতো আবার 9 পর্যন্ত যাব। আর এই যে বামে 1 বসাইছিলাম, এই একটা চেঞ্জ হবে না, এই একটা যতক্ষণ পর্যন্ত না আবার 0 আসবে ততক্ষণ পর্যন্ত চেঞ্জ হবে না। তো দেখো এখানে কোনো জায়গায় 0 আর আসতেছে না, তাই এই 1 চেঞ্জ হচ্ছে না, 1 চেঞ্জ হচ্ছে না। আবার যখন শেষ অঙ্ক আসছে তখন আবার 0, লাস্ট অঙ্ক মানে শেষ অঙ্ক আসলেই 0, আর তখন বামে 1 যোগ, বামে 1 ছিল, বামে আরো 1 যোগ করলে 2 হলো, তাই না? তো 2 হয়েছে। এখন দেখো 0-র পরে 1 2 3 4 5 এগুলো চেঞ্জ হচ্ছে না, তো যতক্ষণ পর্যন্ত 0 না আসবে ততক্ষণ পর্যন্ত এই 2 চেঞ্জ হবে না, 2 থেকেই যাবে। এইটা আবার লাস্ট অঙ্ক, দেখো 9 কিন্তু লাস্ট অঙ্ক, লাস্ট অঙ্ক হইলেই ফার্স্ট অঙ্ক মানে 0, লাস্ট অঙ্ক হইলেই 0, বামে 1 যোগ, বামে 1 যোগ করে দিলাম, দেখো 3 হয়ে গেল, বামে 1 যোগ করলাম 3 হয়ে গেল। এরপরে 0-র পরে কিন্তু 1, আর এই 3 চেঞ্জ হবে না, বলছি 0 আসলেই 3 চেঞ্জ হবে। তো 0-র পরে 1, তারপরে 2, এই 3 থাকবে, তারপরে 3, এই 3 থাকবে, তারপরে 4, এই 3 থাকবে, তারপরে যদি মনে করি তারপরে 5, এই 3 থাকবে, তাই না? তারপরে দেখো 36 37 38 39, এইখানে দেখো এটা লাস্ট অঙ্ক, লাস্ট অঙ্ক আসলে আমি বলছিলাম 0, আর ঠিক তখনই বামে 1 যোগ, বামে 3 ছিল, আরো 1 যোগ করলে 4 হয়ে যাবে। তারপরে 40-এর পরে 41, এখানে কোনো 0 নাই, সুতরাং আর অঙ্ক চেঞ্জ হচ্ছে না, দেখো 4ই থাকতেছে। আর 0-র পরে 1, এটা আমরা জানি 0-র পরে 1, 4 চেঞ্জ হচ্ছে না। তারপরে 42, কিভাবে হলো, 0-র পরে 1, 1-এর পরে 2, আর এই 4 চেঞ্জ হবে না, এই বামের এই অঙ্কটা চেঞ্জ হবে শুধু ডাইনে 0 হইলে, যখন 0 আসবে তখন এটা চেঞ্জ হবে। দেখো এরপরে 42-এর পরে 43, তারপরে 44, তারপরে 45, তারপরে 46, তারপরে 47, তারপরে 48, তারপরে 49, এইখানে দেখো 9 লাস্ট অঙ্ক, লাস্ট অঙ্ক আসলে 0 বলছিলাম, আর বামে 1 যোগ, 4-এর সাথে 1 যোগ করলে 5 হয়ে যাবে। ঠিক এভাবে আমরা চলে যাইতে পারি, এভাবে যাইতে যাইতে গণনা করতে করতে কোনো এক সময় 99 আসবে। কত আসবে? 99। দেখো এটা হলো লাস্ট অঙ্ক, আমরা জানি দশমিকের লাস্ট অঙ্ক 9, আর লাস্ট অঙ্ক আসলে 0, লাস্ট অঙ্ক আসলে 0, বামে 1 যোগ। দেখছো তাহলে 99-এর পরে 100 কিভাবে হইছে? লাস্ট অঙ্ক 0, লাস্ট অঙ্ক 0, বামে 1 যোগ। ঠিক এভাবে আমরা গণনা করতে পারবো 100 পর্যন্ত, কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে দশমিক পদ্ধতির গণনাটা তো আমরা প্রত্যেকে জানতাম, তারপরেও কেন কিভাবে আসলো এটা কেন জানলাম? কারণ হলো আমরা এই যে এইগুলো যেন সহজে গণনা করতে পারি, তার জন্য আমরা দশমিকটাকে খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করলাম, বুঝে নিলাম। এখন আসো, এখন আমরা যদি অক্টালের কথা চিন্তা করি, অক্টাল কয়টা অঙ্ক আছে? 0 থেকে 7, মোট 8টি মৌলিক অঙ্ক আছে। দেখো ফার্স্ট অঙ্ক 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, এই 8টা অঙ্ক আছে। তো অঙ্ক তো শেষ, এটা হলো লাস্ট অঙ্ক, আমি একটু মার্ক করে লিখে রাখি লাস্ট অঙ্ক, এটা লাস্ট অঙ্ক, আর এটা ফার্স্ট অঙ্ক। আমি বলছিলাম নিয়ম কিন্তু সবগুলো এক, আমি বলছিলাম লাস্ট অঙ্কে আসলে তুমি 0 বসাবা, 0 বসাবা, বামে পজিশনাল ভাবে 1 যোগ করবা, বামে 1 যোগ করে দিবা। তাহলে লাস্ট অঙ্ক যেই আসলো আমরা 0 বসাই দিলাম, বামে 1 যোগ করে দিলাম। তারপরে 0-র পরে কিন্তু 1, 0-র পরে 1, আমরা জানি 0-র পরে 1, আর এই 1 কিন্তু চেঞ্জ হবে না, কারণ এই 1 শুধু 0 আসলে চেঞ্জ হবে বলছিলাম। তাহলে 1, 1-এর পরে 2, তার মানে এটা চেঞ্জ হচ্ছে না, এরকম চলে যাবে 13, 14, 15, 16, 17। এইখানে দেখো আবার লাস্ট অঙ্ক 7 কিন্তু লাস্ট অঙ্ক, লাস্ট অঙ্ক আসলে 0, বামে 1 যোগ, লাস্ট অঙ্ক আসলে 0, বামে 1 যোগ। ঠিক এভাবে আমরা 17-র পরে 20 পাইতে পারি। একটু যদি অন্যভাবে মেমোরিতে রাখো, দেখো 7-এর পরে 10, 17-র পরে 20, তাহলে এই যে 20-এর থেকে গণনা করতে করতে কোনো এক সময় 27 আসবে, 27-এর পরে 30, তারপরে কত আসবে? মনে করো 27-এর পরে 37 আসবে কোনো এক সময় গণনা করতে করতে, 37-এর পরে 40, তারপরে 47 আসবে, 47-এর পরে 50 হবে। কিভাবে? এই যে 7 লাস্ট অঙ্ক 0, বামে 1 যোগ, নর্মাল একটা ব্যাপার স্যাপার। 47-এর পরে 50, তারপরে আসবে কত?
57 পরে কত আসবে? 57 পরে 60, কারণ শেষ অঙ্ক 0, বামে 1 যোগ। তারপরে মনে করো 67, তারপরে কত? 67 পরে কত আসবে? লাস্ট অঙ্ক 0, বামে 1 যোগ, 70। তারপরে 77 পরে কত আসবে? 77 পরে কত আসবে? এইখানে স্টুডেন্টরা ভুল করে, ভুল করে। তোমরা যখন একেবারে শুরুতে গণনা করবা তখন ঠিক পাবা। দেখো 7 লাস্ট অঙ্ক 0, 7 লাস্ট অঙ্ক 0, বামে 1 যোগ। তার মানে 77 পরে 100 কোন সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে? অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে 77 পরে 100। সব সময় মনে রাখবা, যখনই শেষ অঙ্ক 0, বামে 1 যোগ। একটা শেষ অঙ্ক থাকলে একটা 0, বামে 1 যোগ। এখানে দুইটা শেষ অঙ্ক ছিল, তাই দুইটা 0, বামে 1 যোগ। যদি এরকম থাকতো, আমি কিন্তু অক্টাল বোঝাচ্ছি, শেষ অঙ্ক 0, শেষ অঙ্ক 0, বামে 1 যোগ। তার মানে 777 পরের সংখ্যাটি কত? 1000। কোন পদ্ধতিতে? অক্টাল পদ্ধতিতে। তারপরে দেখো আমি আরেকটা বোঝাচ্ছি, যেমন 177, শেষ অঙ্ক 0, বামে 1 যোগ। তার মানে 177 পরের সংখ্যা কত? 200। কোন সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে? অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে। যারা জানে না তারা কি করবে? দেখো এই যে বললাম না 77 পরেরটা কত? 100 হয়েছে। যারা জানে না লিখবে শেষ অঙ্ক 0, বামে 1 যোগ করে এরকম 8 বসায়। অসংখ্য স্টুডেন্টরা দেখছি এরকম 8 বসায়। আর যারা একেবারেই কিছু জানে না তারা এই যে 78 লিখে দিবে। 77 পরে তো 78, তাই না? কিন্তু যারা একটুখানি শিখছিল তারা শেষ অঙ্ক 0, বামে 1 যোগ, 80 লিখে দিবে। কিন্তু 80, এই 8 তো নাই অক্টালে, কিন্তু 8 নাই 0 থেকে 7 পর্যন্ত। আর আমরা শিখে আসলাম কি? শেষ অঙ্ক 0, বামে 1 যোগ। তার মানে 77 পরের সংখ্যা কত? 100। তাহলে অক্টালের গণনাটাও আমি ধরে নিচ্ছি তোমরা পারবা। এখন আমরা হেক্সাডেসিমেলের গণনাটা দেখব। হেক্সাডেসিমেল, দেখো হেক্সাডেসিমেলের ক্ষেত্রে হেক্সাডেসিমেলের মোট অঙ্ক আছে, মৌলিক অঙ্ক আছে 16টা। 0 থেকে 9 আমি আর লিখতেছি না। তারপরে আছে A, B, C, D, E, F, মোট এই 16টা মৌলিক অঙ্ক আছে। 0 থেকে 9 হলো 10টা, আর এই 6টা 16টা। এখন এইটা কিন্তু লাস্ট অঙ্ক, F হলো লাস্ট অঙ্ক। আমি বলছিলাম লাস্ট অঙ্ক আসলে তুমি ফার্স্ট অঙ্কে চলে যাবা, মানে 0তে চলে যাবা, বামে 1 যোগ। যখনই লাস্ট অঙ্ক আসবে 0, বামে 1 যোগ, এইভাবে মনে রাখতে পারো। আর প্রথম দিকে আমি দেখাইছিলাম যে রিপিট করার নিয়মটাও তুমি দেখতে পারো, তোমার যেটা ভালো লাগে। তো দেখো লাস্ট অঙ্ক 0, বামে 1 যোগ। এরপরে 0-র পরে কত? 0-র পরে তো 1, আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত সিরিয়াল ধরবে, কিন্তু তার মানে 0-র পরে 1, এই 1 চেঞ্জ হবে না, এইটা চেঞ্জ হবে শুধু 0 আসলে। তারপরে এরকম চলে যাবে, তাই না? 13, 14, তারপরে 15, তারপরে 16, তারপরে 17, তারপরে 18, তারপরে এখানে লিখে দেখাচ্ছি 19। 19-এর পরে কত? 19-এর পরে কিন্তু অনেকে কি করবে? 20 লিখে রাখবে, বলবে যে লাস্ট অঙ্ক 0, বামে 1 যোগ। কিন্তু না, এটা কিন্তু হেক্সাডেসিমেলের 9-এর পরে কিন্তু A আছে, লাস্ট অঙ্ক হলো F। ভালোভাবে মনে রাখতে হবে, হেক্সাডেসিমেলের 9-এর পরে কি? A, 9-এর পরে A, তার মানে 1A, 1B, 1C, 1D, 1E, 1F। এখন আসো, এই যে F কিন্তু লাস্ট অঙ্কে চলে আসছে। 1 কিন্তু চেঞ্জ হয় নাই, একবার 0 বসিয়ে বামে 1 বসালাম, আর 1 চেঞ্জ হলো না, কারণ আর কোনো 0 আসে নাই, এই কারণে 1 চেঞ্জ হয় নাই। এখন লাস্ট অঙ্ক যেহেতু আসছে 0, লাস্ট অঙ্ক আসলেই বলছিলাম আবার শুরুর অঙ্কে চলে যাব, মানে 0 থেকে আবার শুরু হবে। আর যখনই 0 বসাবো বামে 1 যোগ হবে। বামে ছিল 1, আরও 1 যোগ করলে 2 হয়ে গেল, ঠিক আছে? এরপরে আসো 0-র পরে কত? 1, 1-এর পরে কত? 2, আর এই পাশের যে 2, এটা চেঞ্জ হবে না তো। এটা 0 যতক্ষণ না আসবে এটা আর কখনো চেঞ্জ হবে না। তাহলে 22, তারপরে 23, 24, 25, 26, 27, 28, তারপরে আমি যদি এখানে লিখি 29, তারপরে কত? 29-এর পরে কিন্তু 2A। এখানে অনেকেই বারবার বলতেছি ভুল করে, আমি অফলাইনে অসংখ্য ক্লাস নিতে যে স্টুডেন্টদেরকে দেখছি, অসংখ্য স্টুডেন্ট এখানে ভুল করে, 9-এর পরে 0 বসিয়ে 1 যোগ করে দেয়, ওই যে ব্রেনের ভিতরে আর কি চলে আসে আর কি। তো তোমরা ব্রেনে রাখবা কিন্তু 9-এর পরে A, হেক্সাডেসিমেলে 9-এর পরে কত? A, তো 9-এর পরে A, তারপরে B, তারপরে C, তারপরে D, তারপরে E, তারপরে F, এইভাবে আমরা লিখে দিব। এখন দেখো এইটা কিন্তু শেষ অঙ্ক, F শেষ অঙ্ক, তাহলে 0, আর বামে 1 যোগ করব, তাহলে 3, 2-এর পরে 1 যোগ করলে 3 হয়ে যাবে। তো 2F এর পরের সংখ্যা কত? 30। এটা কিভাবে হলো? হেক্সাডেসিমাল সংখ্যার পদ্ধতির ক্ষেত্রে আমরা এই গণনাটাও দেখব খুব সুন্দরভাবে। তোমরা কিন্তু এভাবে গণনা করতে 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 চলে যাবা। কিভাবে কি গণনা করবা, কিভাবে ছক তৈরি করবা আমি একটু পরে বলে দিব। আমি মোটামুটি এগুলো আগে শেখায় নিই, গণনাটা নর্মালি কিভাবে করতে হয় সেইটা আমি শেখাচ্ছি। তারপরে দেখো আমি হেক্সাডেসিমালটা মুছে দিচ্ছি।
মুছে দেওয়ার পরে আমি এই 5 ভিত্তিকটা একটু দেখাই আসি। 5 ভিত্তিকা অঙ্ক থাকবে তো 5টা, 0 1 2 3 4, 5টা অঙ্ক লেখা শেষ। এটাই শেষ অঙ্ক, এই 4টা হলো শেষ অঙ্ক, লাস্ট ডিজিট। তো শেষ অঙ্ক আসলেই বলছিলাম 0 বামে 1 যোগ, 0 বামে 1 যোগ। কোন 0? ওই যে প্রথম 0, এগুলো আবার সিরিয়াল ধরবে, 1 2 3, এগুলো সিরিয়াল ধরবে, বামের 1 থাকবে, এগুলো চেঞ্জ হবে না, বামের 1 চেঞ্জ হবে, 0 আসলে। তো 3-র পরে কিন্তু 4, এই যে 4 আছে, 0 থেকে আবার 4, এই দেখো 0 থেকে আবার 4, 1 টাইম রিপিট, তাই 1 আছে সবার বামে। তারপরে এটা লাস্ট অঙ্ক আসলে 0 বামে 1 যোগ, তার মানে 14-র পরে কত? 20, 14-র পরে 20। কোন সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে? 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে। কোন সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে? 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে। তারপরে দেখো, তারপরে 21 22 23 24, এখন দেখো আবার 4 আসছে। যখনই 4 আসবে ব্রেনে রাখবা লাস্ট অঙ্ক হলে 0 বামে আরো 1 যোগ, তাহলে হয়ে গেল কত? 30। এই 30 লিখলাম, তারপরে দেখো 31 32 33, তারপরে 34, এখানে দেখো আবার 4 আসছে মানে কি 0 বসাবো এবং বামে আরো 1 যোগ করব, 40। তারপরে 41 42 43 44, এইখানে দেখো লাস্ট অঙ্ক কিন্তু 4, লাস্ট অঙ্ক 0, লাস্ট অঙ্ক আসছে 0 বামে 1 যোগ, তার মানে 44-এর পরের সংখ্যাটি 100। কোন সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে? 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে। তোমরা মনে হয় গণনাটা শিখে ফেলছো, তোমরা বাসায় এই যে 3 ভিত্তিক 6 ভিত্তিক এগুলো সুন্দর করে লিখে গণনা করে আমার এই ভিডিওর নিচে কমেন্টসে জানাবা যে করতে পারছো কিনা, আমি একটু চেক করে দেখবো, ঠিক আছে? কমেন্টে একটু দিয়ে দিবা। এখন আমাদের কিন্তু একটা বাকি আছে, সেটা হলো বাইনারি। আমরা এগুলো সব মুছে দিচ্ছি, দেওয়ার পরে বাইনারিটা একটু দেখাই। বাইনারিটা আমরা কিন্তু দশমিক নর্মালি হিসাব নিকাশ পারি, দশমিকের 16-র পরে আমি এখানেও দশমিক লিখতেছি, মনে করো 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, এগুলো কিন্তু সব দশমিক। এই যে 0 থেকে শুরু করে একেবারে 30 পর্যন্ত আমি গণনা করলাম। এখন আমাদের লাগবে হলো বাইনারি। কি লাগবে? বাইনারি কিভাবে করতে হয়? বাইনারিতে কিন্তু 2টা অঙ্ক, একটা 0 আর একটা হলো 1। আমি 0 বসাই দিলাম আর একটা 1 বসাই দিলাম, 0 আর 1 বসাইছি। এখন আমরা বলছিলাম শেষ অঙ্ক আসলে 0 বামে 1 যোগ, তার মানে 1-এর পরে 10। বাইনারি সংখ্যায় 1-এর পরে 1 0, এটা 10, দেখতে 10 কিন্তু 10 না, 0 1 2, এটা হলো 2। বাইনারিতে 2 লিখতে হলে 1 0 লিখতে হয়, ওটা আরো ডিপ আলোচনা পরে শিখতে পারবা। তো আপাতত জেনে রাখো যে এটা দেখতে 10-এর মতো, ঠিক আছে? 1 0 আর কি, 0 1 1 0। কিভাবে হলো? লাস্ট অঙ্ক, বাইনারিতে কিন্তু এটা ফার্স্ট অঙ্ক, এটা লাস্ট অঙ্ক আসলেই 0 বামে 1 যোগ, এভাবে আসলো। এখন এই যে গণনাটা এতক্ষণ যা দেখালাম, এইভাবে যদি বাইনারির গণনা করতে যাও তুমি পাগল হয়ে যাবা, মানে তোমার ব্রেনে কোনো এক সময় এমন প্যাচ বাঁধবে যে তুমি আর গণনা করতে পারবা না। তো এই বাইনারিটা খুব সুন্দরভাবে, খুব স্পষ্টভাবে, চমৎকারভাবে যদি তুমি গণনা করতে চাও বা বাইনারির প্রত্যেকটা সিরিয়ালটা ঠিক রাখতে চাও, তাহলে কিন্তু তোমার স্পেশালি একটা নিয়ম জানতে হবে। দেখো, আমি যদি 5-এর বাইনারি বের করি, কার? 5-এর, 5-এর বাইনারি দেখো, ড্রাফে যে 1 লিখবো, 1-কে ডাবল করে 2 লিখবো, 2-কে ডাবল করে 4 লিখবো, ডাবল করতে করতে বামে আসবো, কিন্তু 4-কে ডাবল করলে হয় 8। আমরা খেয়াল রাখবো আমরা কোন সংখ্যার বাইনারি বের করতেছি, তার চেয়ে যেন বেশি না হয়। দেখো, ডাবল করতে করতে আসবো, কিন্তু 5-এর মান বের করবো বিধায় 5-এর বেশি নিব না, এই 8 নিব না, কারণ 8 হলো 5-এর চেয়ে বেশি হয়ে যায়। এখন দেখবো কোনটা যোগ করলে, কোন সংখ্যা যোগ করলে এই 5 হয়। দেখো, 4 আর 1 যোগ করলে 5, যেটা যোগ করব সেটার নিচে আমরা 1 দেব, আর যেটা যোগ করব না সেটার নিচে 0 দেব। এখানে 4 এবং 1 যোগ করে 5 বানাইছি, তাই এদের নিচে 1 দিছি, আর 2 যোগ করি নাই বিধায় 2 এর নিচে 0। এই যে নিচ দিয়ে যে মানটা পেলাম 101, এটা হলো বাইনারির মান 101, এটা হলো বাইনারি, 5-এর বাইনারি। কার বাইনারি? 5-এর বাইনারি। এখন আসো, যদি আমি 10-এর বাইনারি বের করতে চাই, 10 সংখ্যার বাইনারি বের করব, তাহলে 1 কে ডাবল করলে 2 কে ডাবল করলে 4 কে ডাবল করলে 8 কে ডাবল করলে 16। আমি বলছিলাম এইটার চেয়ে যেন বেশি না হয়, তার মানে 16 নিব না। এখন এই 10 বানানোর জন্য কোনটা যোগ করতে হবে? দেখো, 8 আর 2 10, যেগুলো যোগ করব তাদের নিচে এভাবে 1 দিব, যেগুলো যোগ করব না এভাবে 0 দিয়ে দেবো, তাহলে 1010, এটা হলো বাইনারি 1010। কার বাইনারি? 10-এর বাইনারি। তারপরে আসো, মনে করো
13 এর বাইনারি বের করব। তো আমরা ঠিক এভাবে 1 ডাবল করলে 2 4 8 16, দেখো 13 এর থেকে বেশি হয়ে যাবে কিন্তু 16, তাহলে নিব না, মানে ডাবল করব বাট এই সংখ্যার থেকে বেশি যাইতে পারবো না। এখন কোনটা কোনটা যোগ করলে 13 হয়, দেখো 8 আর 4 12 আর 1 13, যেগুলো যোগ করবো 1 দেবো, যোগ না করলে 0 দেবো। এই 1 1 0 1 1 1 0 1 এটা হলো 13 এর বাইনারি। তারপরে দেখো মনে করো এখন আমরা এই 16 এর বাইনারি বের করব। দেখো 16 এর বাইনারি এখানে দেখাচ্ছি, 1 ডাবল করলে 2 ডাবল করলে 4 ডাবল করলে 8 ডাবল করলে 16। আমি বলছিলাম এটার চেয়ে বেশি যাব না, সমান যাইতে পারবো, সমান গেলে কোনো সমস্যা নেই, কিন্তু বেশি যেন না হয়। তো 16 ডাবল করতে করতে সমান গেছি, আর ডাবল করবো না, কারণ এখন ডাবল করলে 32 হবে, যা এই 16 থেকে বেশি হয়ে যাবে, তাই আর ডাবল করবো না। এখন দেখবো কোনটা কোনটা যোগ করলে 16 হয়, দেখো এই একটা নিলে পরেই 16 হয়ে যাবে, বাকি একটাও লাগবে না। এগুলো এই 16 এর সাথে কাউকে যোগ করা যাবে না, যোগ করলে বেশি হয়ে যাবে। আমাদের লাগবে হলো 16, শুধু 16টা সত্য রাখবো, আর বাকিগুলো সব অফ, মিথ্যা। এই 1 মানে সত্য হিসাব করব, 0 মানে মিথ্যা। 1 দিলে ওইগুলো যোগ করব, 0 দিলে ওইগুলো আমরা যোগ করব না, অফ থাকবে, ঠিক আছে। তো এখানে তাহলে 1 4টা 0, 1 দিয়ে 4টা 0, এটা হলো 16 এর বাইনারি, এটা হলো 16 এর বাইনারি মান। ঠিক এভাবে আমরা যদি মনে করো যে 25 এর বাইনারি বের করবো, কোনো ব্যাপার না, 1 2 4 8 16 তারপরে 32। আমি বলছিলাম যেটার মান বের করবো এটার চেয়ে যেন বেশি না হয়, দেখো 32 বেশি হয়ে গেছে, বেশি নিব না। এখন কোনটা কোনটা যোগ করলে 25 হয়, দেখো 16 আর 8 24 আর এই 1 25, 16 আর 8 24 আর 1 25, যেগুলো যোগ করবো 1 দেবো, যোগ না করলে 0 দেবো। তার মানে যে 1 1 0 0 1 এটা হলো 25 এর বাইনারি। তো আমরা 25 এর বাইনারিটাও বের করতে পারলাম। ঠিক এভাবে তোমার যেইটা মন চায় তুমি বের করতে পারবা। দেখো 19 এর বাইনারি, দেখো 1 2 4 8 তারপরে কত 16, আর ডাবল করতে পারবো না, এখন ডাবল করলে এসে বেশি হয়ে যাবে। দেখো এখন কোনটা কোনটা যোগ করবা, 16 17 18 আর 1 19, এইগুলো এই দুটো যোগ করবো না, তাহলে 1 0 0 1 1 এটা হলো 19 এর বাইনারি। তারপরে আসো মনে করো 32 এর বাইনারি লাগবে, কার বাইনারি 32 বা 31 এর বাইনারি লাগবে, দেখো 31 এর বাইনারি লাগবে। তো আমি লিখবো 1 1 এর পরে 2 তারপরে 4 তারপরে 8 তারপরে 16 তারপরে 32। এখন খেয়াল করে দেখো তো এটা চেয়ে বেশি হয়ে গেছে না, বেশি হইলে কিন্তু বেশি নিতে পারবো না, বেশি নিব না। এখন কোনটা কোনটা যোগ করলে 31 হয়, দেখো 16 আর 8 24 24 আর 4 8 28 আর 2 30 30 আর 1 31, তার মানে সবগুলো যোগ করা লাগছে। তার মানে 31 এর বাইনারি হলো এই যে 5টা 1 1 1 1 1 1, এই 5টা 1 হলো 31 এর বাইনারি। এখন আমি তোমাদেরকে একটা কাজ দিব, হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কটা আমি বোঝাই দিচ্ছি চমৎকারভাবে যে কিভাবে কি করবা। হোমওয়ার্কটা করলেই তোমরা একেবারে এখানে প্রো লেভেলে চলে যেতে পারবা। দেখো হোমওয়ার্কটা বোঝাই দিই, হোমওয়ার্কটা বোঝাই দিই। প্রথমে আমি লিখব যে মনে করো 0 থেকে মনে করো 50 পর্যন্ত, 0 থেকে 50 পর্যন্ত দশমিক সংখ্যার সমতুল্য, 0 থেকে 50 পর্যন্ত দশমিক সংখ্যার সমতুল্য, এখানেই লিখে আসি বাইনারি, তারপরে কমা দিয়ে অক্টাল, তারপরে হেক্সাডেসিমাল, সংখ্যাগুলি লেখো। ভালো করে দেখো 0 থেকে 50 পর্যন্ত দশমিক সংখ্যার, দশমিক কোনগুলা, ওই যে মানুষ নর্মালি যেটা হিসাব নিকাশের কাজে ব্যবহার করে। তো যে কোনো স্টুডেন্ট 0 থেকে 50 পর্যন্ত খাতায় লিখতে পারবে, 0 1 2 3 4 5 50 পর্যন্ত চলে যাবা, ঠিক আছে। যাওয়ার পরে সেইগুলোর সমতুল্য বাইনারি লিখবা, অক্টাল লিখবা, হেক্সাডেসিমাল লিখবা, তাহলে তোমার কাজটা শেষ হয়ে যাবে। এখন কথা হলো স্টুডেন্টরা এখানে ভাববে যে 0 থেকে 50 পর্যন্ত দশমিক লিখলাম, এগুলোর আবার বাইনারি অক্টাল হেক্সা অনেক কিছু মানে অনেক জায়গা মনে হয় নষ্ট করতে হবে। না, দেখো তোমরা এইভাবে লিখবা, ঠিক এইভাবে। আমি একটু বুঝাই দিই, 4টা এখানে, একটা দশমিক, একটা বাইনারি, একটা অক্টাল, একটা হেক্সাডেসিমাল, 4টা মোট কলাম বানাবা। কয়টা কলাম বানাবা? 4টা কলাম। প্রথম কলামে রাখবা হলো দশমিক, আর দ্বিতীয় কলামে রাখবা হলো বাইনারি, 3 নম্বরে কলামে রাখবা হলো অক্টাল, 4 নম্বরে কলামে রাখবা হলো হেক্সাডেসিমাল। এভাবে কলামটা তৈরি করে নিবা। কলামগুলো তৈরি করে নেওয়ার পরে
এভাবে ছক করবা, ঠিক এভাবে রো তৈরি করবা, রো তৈরি করবা, এভাবে রো করবা খাতায়। কয়টা রো হবে আমি বলে দিই, দেখো 0 থেকে 50 পর্যন্ত। তো 0 থেকে যদি 50 গণনা করি দেখবা 51টা রো হবে। কয়টা রো হবে? 51টা। এইটা বাদেই, এই যে এই হেডলাইন, এই শিরোনামটা বাদেই 51টা নতুন এই ব্ল্যাঙ্ক রো তৈরি হবে। 0 থেকে 50 মানে 51টা রো হবে। 51টা রো করার পরে তুমি দশমিক, এটা কিন্তু 1 2 এর বাচ্চা পোলাপানও পারে, দশমিকটা লিখবা 0 1 2 3 4 5 এভাবে 50 পর্যন্ত চলে যাবা। তারপরে অক্টাল কিন্তু তোমার গণনা শেখাই দিছি, 0 1 2 3 7 এর পরে 10 হয়, ওই যে গণনাটা দেখালাম। অক্টালের ঠিক 51টা ঘর পূরণ করবা অক্টালে। দশমিকে 51টা হবে, এটা তুমি বুঝে ফেলতে পারছো যে 0 থেকে 50 পর্যন্ত দশমিক মানে কি 51টা রো হবে। তার মানে 51টা সংখ্যা লিখবো আমরা এখানে, 51টা সংখ্যা দশমিকে লিখবা। আর অক্টালে, তাহলে অক্টালেও তো এই 51টা ঘরই থাকবে, অক্টালেও ঠিক 51টা ঘর পূরণ করবা। কত পর্যন্ত গেল এইটা বিষয় না, তুমি অক্টালে এই যে দশমিকের যে 51টা ঘর, এই 51টা ঘর পূরণ করবা। তারপরে হেক্সাডেসিমেলে, হেক্সাডেসিমেলে যেভাবে সিরিয়ালটা দেখাইছি ওইভাবেই সিরিয়াল করতে করতে চলে যাবা, ঠিক 51টা ঘর পূরণ হবে। মোট যে কয়টা ঘর আছে দশমিকের, কারণ প্রশ্নে বলা আছে দশমিক সংখ্যাগুলোর সমতুল্য, তার মানে দশমিক যেহেতু 51টা আছে, তোমার হেক্সাডেসিমেলও 51টা হবে, অক্টালও 51টা হবে। ঠিক আছে, সবগুলো পূরণ করবা। তারপরে বাইনারিটা একটু আগে দেখাইছি, বাইনারি মনে করো 5 এর বাইনারি লাগবে, তো এটা দেখে দেখে রাফে হিসাব করে এই ঘরে লিখে দিবা। 3 4 এর বাইনারি লাগবে, রাফে হিসাব করে এই ঘরে লিখে দিবা। তোমার ওই যে যখন 40-এর বাইনারি লাগবে হিসাব করে ওই যে 40-এর ডাইনে যে ঘর থাকে ওই ঘরে লিখে দিবা। 36-এর বাইনারি লাগবে, 36-এর ডাইনে যে ঘরটা থাকবে, এই ঘর যখন করবা 36-এর ডাইনে যে ঘরটা থাকবে ওই ঘরে 36-এর বাইনারিটা লিখে দিবা। যেভাবে শর্টকাট দেখালাম ওইভাবে বাইনারি বের করে সুন্দর করে এই 51টা ঘর ফিল আপ করবা। তাহলেই 0 থেকে 50 পর্যন্ত যে দশমিক সংখ্যা তাদের সমতুল্য বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যাগুলো লেখা শেষ হয়ে যাবে জাস্ট একটা ছকের মাধ্যমে। তো তোমরা এইটা কতটুকু বুঝছো সেটা একটু কমেন্টে জানাবা। আর এই বেসিক ক্লাসটা আজকের মতো আমি এখানেই শেষ করে দিচ্ছি। এর পরবর্তী ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখব। এবং বেসিক ক্লাসটা আজকে অতটা ভালোভাবে আমি বুঝাইতে পারলাম কিনা আমি জানি না, আমার নিজের কাছে পছন্দ হয় নাই। কারণ হলো আমি শারীরিকভাবে অতটা সুস্থ না, যার কারণে আমি যেভাবে বুঝাইতে চেষ্টা করলাম তো পুরাপুরি আমি দিতে পারলাম না, মোটামুটি 70% বুঝাইতে পারছি হয়তো বা। তো তোমরা এটা ভালো করে বোঝার চেষ্টা করবা, কোন কোন জায়গায় বুঝো নাই সেইটা একটু কমেন্টে জানাবা। আর আমি এই ক্লাসটা আবার রেকর্ড করবো ইনশাল্লাহ, করে আবার এটা রিপ্লেস করে দিয়ে দেবো। আর এর পরের ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখবো ইনশাল্লাহ। একটি মাত্র ক্লাসের মাধ্যমে একেবারে রূপান্তরের গোষ্ঠী শিখে ফেলবো, A to Z রূপান্তরের যা কিছু আছে সব কিছু এক ক্লাসে শিখে ফেলবো ইনশাল্লাহ। আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।